এইমাত্র গ্রেপ্তার হলো ওসমান হাদিকে গুলি করে মারা সেই দাউদ খান। পর্যন্ত আইছে মোটরসাইকেলটা আর পিছে 20 গজ দূরে যাওয়ার পরেই মোটরসাইকেলটা টান দিছে, টান দিয়েই আরে প্রথম গুলি করছে, গুলিটা লাগে নাই। হাদি ভাইয়ের সাথে লোকটা বলতেছে ভাই গুলি লাগছে বাঁচাও বাঁচাও, দুটা চিল্লান দিছে, তো সবাই এসে ধরে মরে সবাই ছিল, তখন হসপিটাল নিয়ে। ওসমান হাদিকে গুলি করতে ব্যবহার করা হয়েছে 7.65 ক্যালিবারের গুলি। সিআইডি কর্মকর্তারা যমুনা টেলিভিশনকে বিষয়টি নিশ্চিত করেছেন। হামলাকারী মোটরসাইকেলের 2 আরোহী। হাদি মরে গেলে আমি কথা দিচ্ছি, আমি মরে যাব। যে লড়াই হবে আমাদের শেষ লড়াই, হয় বাঁচবো না হয় মরবো। ওসমান হাদি শুধু একজনই হয়, আমার ভাইয়ের কোনো রিপ্লেসমেন্ট হয় না। আমি আমার ভাইয়ের কোনো রিপ্লেসমেন্ট চাইও না, আমার ভাইকে আমি শুধু ফেরত চাই। দয়া করে হাদি ভাইকে মরতে দিয়েন না, হাদি ভাইকে হাঁটতে দিয়েন না। এই মানুষের জন্য কথা বলতো, হকের কথা বলাটা এতই দোষ যে আমাকে গুলি করে দিবা। প্রিয় দর্শক, ইতিমধ্যে নাকি ওসমান হাদির আসল খুনি সেই দাউদ খান ভারতে পালাতে গিয়ে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়। তো বাইকে করে এসে রিক্সাতে কিভাবে দাউদ খান ওসমান হাদিকে গুলি করলো, সরাসরি সেই ভিডিও ফুটেজ আপনাদের মাঝে দেখাবো। তাছাড়াও এই ঘটনার সাথে কতজন ব্যক্তি জড়িত ছিল, সমস্ত A to Z ডিটেলস আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। তবে এখন গোটা বাংলাদেশ উল্লাসিত, সবার কথা একটাই, আমরা ফয়সাল করিম ওরফে দাউদ খানের ফাঁসি চাই। তো প্রিয় দর্শক, চলুন আগে আমরা বাড়তি কথা না বলে সরাসরি সেই ভিডিওতে চলে যাই। হাদি মরে গেলে আমি কথা দিচ্ছি, আমি মরে যাব। যে লড়াই হবে আমাদের শেষ লড়াই, হয় বাঁচবো না হয় মরবো। গতকালকে তফসিল ঘোষণা হয়েছে, 24 ঘন্টা না পেরোতে আমাদের হাদি, যে আমাদের বিপ্লবের কথা বলে, যে আমাদের পুরো বাংলাদেশের কথা বলে, সেই হাদি আজকে গুলিবিদ্ধ। তাকে তার নিতর কিভাবে নিয়ে আসতেছে, আমরা বাকরুদ্ধ। আমরা সন্ত্রাস ধরে দেই, দৌড়ে জীবনের রিস্ক নিয়ে সেই আওয়ামী লীগের ক্যাডার যারা মানে ওভেনে আমাদেরকে অস্ত্র চালাইছে, সেই আওয়ামী লীগ আমরা ধরে দেই। আর আদালত থেকে সেই আওয়ামী লীগ মুক্তি পেয়ে যায়। যদিও আমি এই ব্যাপারে এখনই কথা বলতে চাচ্ছি না, তবে আমি একজন বিপ্লবী হিসেবে, জুলাইয়ের এবং 18-র আন্দোলনে যুক্ত থাকার সেই সৈনিক হিসেবে বলতে চাই, যদি কোনো রাজনৈতিক দল এই ধরনের অন্যায় মানে করে থাকে আমার হাদি ভাইয়ের সাথে, তাহলে এর জবাব কি হবে এটা আমরা এখন বলতে চাচ্ছি না। আমরা শুধু জানতে চাই কারা আমাদের কণ্ঠ রোধ করতে চায়, কারা আমাদের হাদিকে রোধ করতে চায়। আর একটা হাদি বন্ধ করবেন আপনারা, এই হাদি এখন ঘরে ঘরে জন্মাচ্ছে, কয়টা হাদিকে বন্ধ করবেন? আমরা এখনো বলতে চাই, যেই আদালত থেকে এই খুনি স্বৈরাচারের দোষরা জামিন পেয়ে যায়, ফেসবুকে এসে লাইভে এসে আমাদেরকে বলে তোদের কল্লা দিয়ে আমরা ফুটবল খেলবো, সেই দোষরাই আমার হাদি ভাইকে খুন করতে চায়, সেই দোষরাই আমাদের কণ্ঠ রোধ করতে চায়। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই 24 পরবর্তী বাংলাদেশে যদি কোনো রাজনৈতিক দল, যারা এখন রাজনীতি করছেন, তারা যদি এ ধরনের দুঃসাহস দেখায়, তাহলে এর পরিণাম ভালো হবে না। আর আওয়ামী স্বৈরাচারের ফ্যাসিস্টদের যদি বিচারের আওতায় না হয়, তাহলে এবার হবে আমাদের চূড়ান্ত লড়াই। যে লড়াই হবে আমাদের শেষ লড়াই, হয় বাঁচবো না হয় মরবো। হাদি মরে গেলে আমি কথা দিচ্ছি, আমি মরে যাব। হাদি না থাকলে আমি থাকবো না। ওসমান হাদি শুধু একজনই হয়, আমার ভাইয়ের কোনো রিপ্লেসমেন্ট হয় না। আমি আমার ভাইয়ের কোনো রিপ্লেসমেন্ট চাইও না, আমার ভাইকে আমি শুধু ফেরত চাই এবং আমার ভাইকে আমি ফেরত আনবো। আপনারা ভালোবেসে বলছেন যে আপনারা সবাই ওসমান হাদি হবেন, কিন্তু আপনারা চাইলেও কেউ কোনোদিন ওসমান হাদি হইতে পারবেন না। ওসমান হাদি শুধু একজনই হয়, আমার ভাইয়ের কোনো রিপ্লেসমেন্ট হয় না। আমি আমার ভাইয়ের কোনো রিপ্লেসমেন্ট চাইও না, আমার ভাইকে আমি শুধু ফেরত চাই এবং আমার ভাইকে আমি ফেরত আনবো। আপনারা গত 1 বছর ধরে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরেও আপনারা যেই কাজটা করতে পারেন নাই, আপনারা কালচারাল ফ্যাসিজমকে অ্যাড্রেস করতে পারেন নাই। বাংলাদেশে একটা মানুষ, শুধুমাত্র একটা মানুষ পেরেছিল এবং আজকে সেটার প্রতিদান তাকে এইভাবে দিতে হচ্ছে। আপনারা যত সুশীলতা করছেন সেটার প্রতিদান আমার ভাইকে দিতে হচ্ছে। আপনারা যেভাবে মিডিয়াকে তথ্য সন্ত্রাসের মাধ্যমে বারবার যেভাবে নেগেটিভ উৎপাদন করছে, সেইটার পক্ষে যে আপনারা সম্মতি উৎপাদন করছেন, সেইটার প্রতিদান আমার ভাইকে দিতে হচ্ছে। আমরা কিচ্ছু ভুলে যাচ্ছি না। আমরা জানি মিডিয়াতে
আমরা আওয়ামী লীগের প্রশ্নে সবসময় সবাই এক থাকি। আমরা এটুকুই এক্সপেক্ট করি আপনারা ভোটের রাজনীতির জন্য প্লিজ আমাদের এই সব যে কয়টা মানুষ আছে, যে কয়টা মানুষ এখনো দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকায় রাখার জন্য যুদ্ধ করে যাচ্ছে, সেই কয়টা মানুষকে প্লিজ আপনারা বিসর্জন দিন না নিজেদের এই ঠুনকো ভোটের কারণে। বাংলাদেশের স্বার্থ আপনাদের এই ভোটের চেয়ে অনেক বেশি, আপনাদের নিজস্ব যে ব্যবসা বাণিজ্য সেসবের চেয়ে অনেক বেশি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যে দাম সেটা প্লিজ আপনারা বিসর্জন দিবেন না, সেটা বিক্রি করে দিবেন না। বাংলাদেশের প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে ওসমান হাদি যেভাবে ভোকাল ছিল, আপনারা তার, আমি বিশ্বাস করি যে আমার ভাই ফেরত আসবে। আমার ভাই যতদিন আসবে না ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। এবং আমাদের জাবের ভাই যেটা বলে গেলেন, ওসমান হাদি যতদিন সুস্থ হবে না এই ঢাকা ৮-এর আসনে আসার কারণে এবং তার যে বয়ানগুলো ছিল, তার যে কথাগুলো ছিল, সেগুলোর কারণে আজকে তার এই অবস্থা। এবং আমি, জাবের ভাই, আমাদের ইনকিলাব মঞ্চের যত মেম্বার আছে, আমরা আপনাদের সাথে নিয়ে সংগ্রাম জারি রাখবো এবং ওসমান হাদিকে ইনশাল্লাহ আমরা সংসদে পাঠাবো। আপনাদের সবার দোয়া চাই, আপনারা সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে তাকে সুস্থ অবস্থায় ঠিক আগের মতো যেভাবে বজ্রকণ্ঠে সে স্লোগান দিত, যেভাবে বলিষ্ঠ কণ্ঠে সে বক্তৃতা দিত, সেভাবে যাতে আমরা তাকে ফেরত পাই। আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আর কিছু আর এক আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করবি না, আর এক আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করবি, তোর সবচেয়ে ধৈরা একেবারে রাজপথে ফাঁসি দিব বাচ্চারা। আমার বাইরে গুলি করে সাহস হয় কেমনে? আমার ভাই জীবনে দল নেওয়া যায় না। গতবার 5ই ডিসেম্বর শাহজাহানপুর গেছে, আমি বলছি ভাই একা যায় না ভাই, ওইটা তো মির্জা আব্বাসের এলাকা, আপনারা তো ভাই মারবো। আমি যে জায়গায় যাবো 50 জন আমার লগে আইবো, তোর কেউ লাগবো না। আমার ভাই এত সাহসী, আমার ভাইয়ের জানের মায়া নাই। উনি তো বলে গেছে যে এক দেশে এক ওসমান হাদি আছে, আরো আইবো। আমার ঘরে মারলে কিছু হইব না, কিন্তু আমার ঘরে বাড়ি মারবো কি লেগা? সত্য কথা বলা কি দোষ? সত্য কথা বলা কি দোষ? তোরা বল, সত্য কথা কি বল? তাহলে ভাইরে মারে কেমনে? ভাইরে মারে কেমনে? এক আওয়ামী লীগ পিরাইছি, এক হাসিনারে দেশ থেকে তাড়াই দিছি, আর এক আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করবি না, আর এক আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করবি, ধৈরা একেবারে রাজপথে ফাঁসি দিব। ভাই একটু চুপ করেন, চুপ করেন, বলতে দেন। আমার ভাইরে এখানে গুলি করছে, ভাইরে মাথায় গুলি করার কথা, আল্লাহর রহমত যে ভাইরে গালের নিচে গুলি করছে, কিন্তু গুলিটা তার কান দিয়ে ভিতরে ঢুকছে। ভাইয়ের জন্য বি নেগেটিভ রক্ত লাগবে অন্তত 4 ব্যাগ। আমরা 2 জন মানুষ হয়তো পাইছি, আমাদের আরো রক্ত লাগবে। আপনাদের কাছে হাত জোর করে বলি, ভাইরে মরতে দিয়েন না, ভাইরে মরতে দিয়েন না, ভাইরে কিছু হইতে দিয়েন না। উনি আমাদের দেশের লোক, উনি আমাদের লোক, উনি আমাদের ভাই। ওসমান হাদি ভাই আপনার লেগে ওসমান হাদি হইতে পারে, কিন্তু আমার লেগে আমার বড় ভাই, আমার লেগে আমার আপন বড় ভাই। ভাইয়ের যেন কিছু না হয়, ভাইয়ের কিছু হইলে পুরো ঢাকা রাজপথে আমি আগুন জ্বালা দিব, কথা দিলাম ইনশাআল্লাহ। আমার পরিচয় দেখে আসবেন, ওসমান হাদি ভাই আছে না? আমার কোনো পরিচয় লাগবে না, আমরা হাদি ভাইয়ের লোক। যারে কইতে হবে, যারে কইবে আমরা হাদি ভাইয়ের লোক, আমার কোনো নাম নাই। আমরা শক্তি ভাই, শোনেন সবাই শোনেন, এই যে আমরা যারা দেখতেছেন না আমার সাথে আশেপাশে, আমরা সবাই ওসমান হাদি, আমরা সবাই ওসমান হাদি, আমার কোনো নাম নেই, আমরা সবাই ওসমান হাদি, আমার কোনো নাম লাগবে না। 2024 সালের অভ্যুত্থানের পরে আজকে এই 12ই ডিসেম্বরে 25 সালে দাঁড়িয়ে শরীফ ওসমান হাদির গায়ে এই যে বুলেটটি লেগেছে, তার মাথায় হত্যার উদ্দেশ্যে তাকে যে বুলেট বিদ্ধ করা হয়েছে, এই বুলেট শুধুমাত্র শরীফ ওসমান হাদির মাথায় নয়, এই বুলেট বাংলাদেশের ফ্যাসিস্টের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের বুকে করা হয়েছে। একটার পর একটা মামলা হয়, 10 জন 20 জন গ্রেফতার হয়, কিন্তু টাকার বিনিময়ে হোক, পিছন থেকে পলিটিক্যাল নেগোসিয়েশনের বিনিময়ে হোক, ওই আসামিরা, ওই খুনিরা একটার পর একটা জামিন পেয়ে গেছে। আমাদের সামনে শুধু নির্বাচনী লড়াই নয়, আমাদের সামনে বাংলাদেশকে রক্ষা করার লড়াই। আমরা আমাদের সহযোদ্ধা শরীফ ওসমান হাদি ভাইয়ের জন্য আপনাদের সবার কাছে দোয়া চাই। আমরা তাকে এই দুনিয়াতে, আমাদের আল্লাহর কাছে আমরা এইটুকু প্রার্থনা আমাদের, যেন তিনি আমাদের হাদি ভাইকে আমাদের মাঝে আবারও রাজপথে ফিরিয়ে দেন। কারণ আমাদের জুলাইয়ের যে স্বপ্নগুলো, আকাঙ্ক্ষাগুলো
আমরা শুধু একটা ধাপ পার হয়েছি, শেখ হাসিনাকে পতন ঘটানোর ধাপ। আমাদের আগামীতে অনেক ধাপ বাকি আছে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার। সেই বাংলাদেশ গড়ার পূর্ব পর্যন্ত আমরা সব হাদিরা এই বাংলাদেশের 1,47,570 বর্গ কিলোমিটারে আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে লড়াইয়ের রাজপথে অথবা বিজয়ে। ইনকিলাব জিন্দাবাদ। আজকে যে গুলিটা ওসমান হাদির মাথায় গিয়া লাগলো, এই গুলিটা আসলে ওসমান হাদির মাথায় লাগে নাই, এই গুলিটা লাগছে বাংলাদেশের সিস্টেমের মাথায়। আজকে কিছু কথা আপনাদেরকে আমি বলতে চাই, এটা বলতে পারেন আমার সম্পূর্ণ ভিতরের ক্ষোভ থেকে। ক্যামেরার সামনে এরকম ভিডিও বানানো বা আপনাদের সাথে এইসব বিষয়ে কথা বলতে আমার ভালোও লাগে না, এটা আমি অভ্যস্তও না এটা। কিন্তু আজকে আমি কিছু কথা বলতে চাই এবং আমার বক্তব্যের শ্রোতা দুইজন, এক ডক্টর মোহাম্মদ ইউনুস, আর দুই আমাদের কার্টুন স্বরাষ্ট্র উপদেষ্টা আছে একজন, তিনি। এই দুইজন ব্যক্তিকে আপনি একটু মেনশন দিবেন অথবা আশেপাশে কেউ যদি থাকেন এই ভিডিওটা তাদের দুইজনকে একটু দেখাবেন। জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের ইয়াং জেনারেশন এই যে রাজনীতিতে এসে দেশটা পরিবর্তনের জন্য পারুক না পারুক যে একটা প্রচেষ্টা নিয়ে নেমেছিল, যে একটা সাহস নিয়ে নেমেছিল, এই সাহসের মাথায় আজ গুলি লাগলো। এই গুলির ঘটনার পরে বাংলাদেশের প্রত্যেকটা পরিবার তাদের সন্তানদের নিয়ে চিন্তিত। বাংলাদেশের ইয়াং জেনারেশন যারা রাজনীতি করতে চেয়েছিল তারা কিন্তু ভীত। এটা দেশের জন্য হুমকি, অনেক বড় হুমকি। প্রত্যেকটা নাগরিক রাস্তায় হাঁটতে চলতে ফিরতে এখন ভয় পাবে। আপনারা এখন কি করবেন? আপনারা একটা তদন্ত কমিটি গঠন করবেন, তদন্ত কমিটি গ্রেফতার করবে একজনকে, দুইজনকে, তিনজনকে, চারজনকে, পাঁচজনকে, তারপর আস্তে ধীরে তাদের হয়তো একটা শাস্তি দিবেন, যাবজ্জীবন হোক, ফাঁসি হোক, যেটাই হোক। কিন্তু এতে তো এই প্রবলেমটা সমাধান হবে না। আমাদের চাই প্রবলেমের সমাধান। বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকুক। নিয়ন্ত্রণে কেমনে রাখবেন? আমি স্পষ্ট ভাষায় আপনাদের এই প্রবলেমের সমাধান বলতে চাই এবং এই সমাধান আপনারা বাস্তবায়ন করবেন। সমাধান খুব জটিল কিছু না। প্রতিটি বাড়ির মালিককে তার বাড়ির সামনের রাস্তায় AI ভিত্তিক সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করতে হবে। জেনতেন ক্যামেরা না। আইন করলেন, বাজার থেকে 2,000-3,000 টাকা দিয়ে 2টা ক্যামেরা লাগাই দিল বাড়ির সামনে, রাস্তার দিকে মুখ করে। নো, AI ভিত্তিক সিসি ক্যামেরা। মডেল নিয়ে আপনারা একটু গবেষণা করেন। হিগভিশনের মডেল আছে কিছু, অ্যাকুসেন্স AI ক্যামেরা আছে, ডার্ক ফাইটার AI ক্যামেরা আছে। 2টা ক্যামেরা লাগাইতে 50,000 থেকে 1 লাখ টাকা খরচ হবে। ওই স্ট্যান্ডার্ড মানের ক্যামেরা বসাইতে হবে। কোন মডেল বসাইলে ভালো হবে এটা নিয়ে আপনারা একটু গবেষণা করলে খুব সুন্দর বলতে পারবেন। এই ক্যামেরা অস্বাভাবিক দৌড়ঝাঁপ, সংঘর্ষ কিংবা কোনো অস্ত্রের মতো যে কোনো অবজেক্ট এবং রাতের অন্ধকারও স্পষ্টভাবে এটা কি করতে পারে, ডিটেক্ট করতে পারে। এতে কি হবে? এই ক্যামেরা দ্বারা আপনারা দেখতে পারবেন স্পষ্ট। এবং এই যে বাড়ির মালিকেরা তাদের বাড়ির সামনে ক্যামেরা লাগাবে, সারা ঢাকা শহরের প্রত্যেকটা বাড়ির মালিক, আপনারা সকল ক্যামেরার অ্যাক্সেস এক জায়গায় এনে একটা সেন্ট্রাল মনিটরিং সিস্টেম তৈরি করবেন, যাতে কিনা কোনো একটা দুর্ঘটনা ঘটার সাথে সাথে আলাদা আলাদা কোনো ফুটেজ না, লাইভ অ্যালার্ট, লাইভ রেসপন্স এক জায়গায় বসে বাংলাদেশের পুলিশ হোক অথবা অন্য কোনো একটা বাহিনী বানান সিসি ক্যামেরার জন্য, যারা ইনস্ট্যান্ট মনিটরিং করে ডিটেক্ট করতে পারে যে এই অপকর্মটা কে ঘটাইলো এবং সাথে সাথে তাকে চিহ্নিত করে গ্রেফতার করতে পারে। আমি সৌদি আরবের রিয়াদে আছি। সৌদি আরবের রিয়াদের প্রত্যেকটা রাস্তাঘাটে এরকম সিসি ক্যামেরা বসানো আছে। যে কোনো জায়গায় কোনো দুর্ঘটনা ঘটলে গভর্নমেন্টের কাছে 10-15 মিনিটের ব্যাপার, ঘটনা কী ঘটলো তাকে খুঁজে বের করা। এখানে নাফাব নামে আরেকটা সিস্টেম আছে, প্রত্যেকটা রেসিডেন্টের আইডির উপর তাদের ফেস রিকগনাইজড করা। কেউ একটা কোনো ঘটনা ঘটাইলে 10-15 মিনিটের ভিতর গভর্নমেন্ট বুঝে যায় ঘটনাটা কে ঘটাইলো। আপনারা দরকার এই সকল সিস্টেম বাংলাদেশে ইনস্টল করেন। এখন বলবেন যে না আমাদের বাজেট নাই, টাকা নাই। কি করেন? বাজেটের টাকাটা যে আপনারা লুইটা পুইটা খান এটা তো আমরা সবাই জানি। আল্লাহর হস্তে এখন দয়া করে একটু কম লুটে পড়ে খান। লুটে পড়ে খাইতে মানা করতেছে না, খান, কিন্তু আল্লাহর হস্তে 2টা কাজ করে তারপরে 1 টাকা খান। আপনারা তো লুটে পেটে খাবেনই। দয়া করে এই আইন বাস্তবায়ন করুন। প্রত্যেকটা বাড়ির মালিকের সামনে একটা স্ট্যান্ডার্ড মডেলের সিসি ক্যামেরা স্থাপন এবং সকল ক্যামেরার একটা সেন্ট্রাল মনিটরিং সিস্টেম তৈরি করেন। দেখবেন সমগ্র ঢাকা শহর একটা মনিটরিংয়ের আওতায় আনতে 1 মাস সময় লাগে, মাত্র 1 মাস। আমি জানি না আমাদের কার্টুন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কি নিয়ে ব্যস্ত, তার মাথায় কি চিন্তা আসে। কিছুদিন আগে দেখলাম তিনি আলু বেশি না মাংস বেশি এইটা নিয়ে তিনি তদন্তে নামছেন। তার আইন শৃঙ্খলা নিয়ে কোনো মাথায় ব্যথা নাই, তার মাথায় মানে কি ঘুরে আল্লাহ জানে আর তিনি জানেন। এই আইন দয়া করে বাস্তবায়ন করেন। কিছু কিছু এলাকা থাকবে, যেমন ধরেন শাহবাগ,
তারপর হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা ইউনিভার্সিটির ভিতরে আছে কিছু অঞ্চল, টিএসসি, আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ অঞ্চল আছে যেগুলো হচ্ছে যেগুলোর সামনে কোনো বাড়ির মালিক পাবেন না, বাড়ি পাবেন না। এটা গভর্নমেন্ট তার নিজের অর্থায়নে এইসব জায়গা কী করবে, কভার করবে। এবং এই সিসি ক্যামেরা স্ট্যান্ডার্ড মডেলের হইতে হবে এবং একটা সেন্ট্রাল মনিটরিং সিস্টেম হইতে হবে। এটা আপনারা দয়া করে বানান, আমাদেরকে একটু আশ্বস্ত করেন যে না, সমগ্র ঢাকা শহর আমাদের নিয়ন্ত্রণে আছে। বাড়ির মালিকরা একদম স্বেচ্ছায় সবাই লাগাই দিবে সিসি ক্যামেরা। বাড়ির মালিকরা দরকারে প্রয়োজনে ভাড়াটে এদের কাছ থেকে সার্ভিস চার্জ নেয়, সিসি ক্যামেরার জন্য একটা সার্ভিস চার্জ নিবে। বা বাংলাদেশের মানুষ নিজেদের বাঁচানোর জন্য হলেও এই টাকা ইনভেস্ট করে আপনাদের সিসি ক্যামেরা বসিয়ে দিবে এবং এই সিসি ক্যামেরার মাধ্যমে আপনারা মনিটর করতে পারবেন। এখন অনেকে বলবেন সিসি ক্যামেরা লাগাইলে সেই সিসি ক্যামেরাও তো চুরি হয়ে যায়। সিসি ক্যামেরা যদি চুরি হয়, সেন্ট্রাল মনিটরিং সিস্টেম থেকে দেখে কে চুরি করলো তার সাথে সাথে গ্রেফতার করবেন, তাকে ধরে নিয়ে আসবেন। যদি এটা না করতে পারেন তাহলে গভর্নমেন্টের হয়ে লাভ কি আপনাদের? তাহলে গদিতে বৈশা লাভ কি? তাহলে গদি ছেড়ে দেন, পরিবর্তন হতে থাকবে, একজনের পর একজন আসুক। আমাদের একজন লোক দরকার যে সিস্টেমটা তৈরি করতে পারে। যদি আপনি সেই লোক না হন, আল্লাহর রাস্তায় গদি ছেড়ে ভাগে নেন তিকা, যান অন্য জায়গায় যান, আপনি আপনার কাজ করেন। আমাদের প্রবলেমের সমাধান দরকার, এই প্রবলেমটার সমাধান দয়া করে আপনারা করবেন। আর যদি না করেন, আজকে হোক কালকে হোক আপনার সন্তানের সাউয়া মাওয়া ছিঁড়ে ফেলার জন্য পিস্তলের গুলি কিন্তু লোড হচ্ছে। দোয়া করি হাদি আবার আমাদের মাঝে আগের অবস্থায় ফিরে আসুক, আল্লাহ তার উপর রহম করুক, তার পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধরার শক্তি দিক, আর এমন ঘটনা বাংলাদেশে না ঘটে। প্রিয় দর্শক, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন রিকশাতে চলতি অবস্থায় ওসমান হাদিকে গুলি করে দাউদ খান, তবে শেষ পর্যায়ে সে এখনো লুকিয়ে রয়েছে। অন্যদিকে আমাদের একজন যোদ্ধা ওসমান হাদি না ফেরার দেশে চলে গেছে। সত্যি এইটা খুবই দুঃখজনক বিষয়। ভালো মানুষের যে ঠাঁই হয় না পৃথিবীতে, এইটা দেখতে বাকি নেই। তবে অন্যদিকে এই দাউদ খান নাকি ভারতে পালিয়ে গিয়েছে, যার কারণে তাকে কোথাও খুঁজে পাচ্ছে না পুলিশ। তো প্রিয় দর্শক, পুরো ভিডিও দেখার পর আপনাদের মূল্যবান মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।